গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে রিমাল, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত। উপকূলে আঘাত হানতে পারে রোববার মধ্যরাতে। হাউজিং ব্যবসার নামে নর্থ সাউথ গ্রুপের প্রতারণা ঢাকার চারপাশে গড়ে তুলেছে 3টি প্রকল্প। জমি ফেরত চাইলে করা হয় নির্যাতন। চাঁদা না দেয়ায় কুষ্টিয়া গার্মেন্টস কর্মীর হাত পা ভেঙেছে যুবলীগ নেতা। এখনো মামলা নেয়নি পুলিশ। নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। ঈদের আগে আবারও অস্থির মশলার বাজার, নিত্যপণ্যের বাজারও বাড়তির দিকে। Wide delivery, half volley. Bangladesh in a rout over United States. এবং হোয়াইট ওয়াশের লজ্জা এড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-20তে যুক্তরাষ্ট্রকে হারালো 10 উইকেটে। মুস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড় রিমালে রূপান্তরিত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 7 নম্বর বিপদ সংকেত, আর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত নামিয়ে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রোববার দুপুরে এর অগ্রভাগের প্রভাব পড়বে উপকূলে। মধ্যরাতে এটি ভয়াবহ রূপ নিয়ে উপকূল অতিক্রম করবে। তবে অগ্রভাগের কিছুটা প্রভাব শনিবার সন্ধ্যা থেকেই পড়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে কিছু ক্লাউড ছেড়ে দেয় আগে সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং ঝড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে উপকূলের 13টি সহ 18টি জেলায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এতে আতঙ্কে উপকূলবাসী। তবে উপকূলের প্রচারণা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সতর্ক রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় জেলায় চলছে প্রস্তুতি। মাইকিং করে সচেতনতা বাড়ানোর সহ প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। উপকূলীয় জেলার সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দিবাশ্রী বড়ুয়ার রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া শুরু হয়েছে। সংকেত বেড়ে 7 নম্বর বিপদ সংকেত দেয়া হলেও উপকূলের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ রিমালের সংকেত সম্পর্কে পূর্ববর্তী কোনো বার্তা পাননি। তাই ঝড়ের খবর শুনে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঝড় শুরু হয়েছে, এখন আমরা খুব আতঙ্কে আছি, কি জানি কি হয়, কি করে ছেলে। এখনো কোথাও মাইকিং বা প্রচারণাও সেভাবে হয়নি যে আমরা এই দুর্যোগ সম্পর্কে জানতে পারবো বা আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা কী নিতে পারবো, এটাও আমরা জানি না। আমরা আশাহত বা কোথাও গিয়ে উঠবো, কার কাছ থেকে আশা বসবো, এটাও আমরা বুঝতে পারছি না। আকাশে গুমটো ভাব আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই আতঙ্কে আছি। মনে হচ্ছে ঝড় এসে গেল।
বিকাল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে গেছে উপকূলীয় জেলা ভোলায়। রাত 8টায় অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। 7 নম্বর বিপদ সংকেত বাড়ার সাথে সাথে সিপিপি, রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী কর্মীরা রাতেই পতাকা টাঙ্গিয়ে নেমে পড়েন প্রচারণায়। মানুষকে নিরাপদ আশ্রয়ে আনতে পরামর্শ দিচ্ছেন তারা। তবে মূল ভূখণ্ডের বাসিন্দাদের নিরাপদে আনতে সকাল থেকে কাজ শুরু করবে জেলা প্রশাসন। মেডিকেল টিম ও কন্ট্রোল রুম খোলা সহ সরকারি দপ্তরের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, চালসহ খাদ্য সামগ্রী। এদিকে ভোলার সব রুটে বন্ধ করা হয়েছে নৌযান চলাচল। বন্ধের নির্দেশ রয়েছে ভোলা লক্ষ্মীপুর রুটের লঞ্চ, সি ট্রাক ও স্পিড বোট। ঝড় নিয়ে আতঙ্কে ভোলার মানুষ। আমরা শুনতেছি যে 7 নাম্বার সিগন্যাল চলতেছে। এখন যে আমরা সবাই মিলে একটা আতঙ্কের ভিতরে আছি যে ঘূর্ণিঝড় আসতেছে বলে। এটা যখন শুরু হয় তখন আমরা 8 সেকেন্ডের দিকে সবাই মিলে চলে যাব। এই যে ঘূর্ণিঝড় আইতেছে এটা আমরা যে মাইকিং করাতে আমরা শুনছি আর কি। এই মাইকিং করাতে শোনার পরে আমরা মনে করেন যে আমরা বাসায় আছি, কারণ পরিস্থিতি ভালো। যদি পরিস্থিতি একটু খারাপ হয় তাহলে মনে করেন যে আমরা আশ্রয়কেন্দ্রে যাই আমরা ভর্তি হবো আর কি। মানুষকে সচেতন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান সিপিপি কর্মকর্তা। এদিকে তীব্র গরমের পর সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি ও ঝড়ো বাতাসে গরম থেকে রক্ষা পাওয়ায় স্বস্তি ফিরেছে গরমের টালমাটাল হওয়া মানুষদের মনে। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি কেমন দেখছেন? সর্বশেষ বর্তমান পরিস্থিতি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সিনেহা, আপনাকে বলে রাখি যে উপকূলীয় অঞ্চলের মানুষ ইতিমধ্যে একটি নির্ঘুম রাত কিন্তু ইতিমধ্যে কাটিয়েছে। কারণ বিভিন্ন রকম উৎকণ্ঠার ভিতরে এই রাতটা চলছে এবং সকাল থেকে এবং রাত থেকে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে, এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা বাতাসও শুরু হয়েছে। আমি এখন অবস্থান করছি পিরোজপুরের বলেশ্বর নদীর পারে, এবং রাতে এখানে স্থানীয় জনগণ বলছে কিন্তু তারা কিন্তু রাতে জোয়ারের প্রায় 1 থেকে 1.5 ফুট পানি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এবং আবহাওয়া অফিস কিন্তু জানিয়েছেন দুপুরের জোয়ার থেকে এবং এই রিমাল ঘূর্ণিঝড়ের যদি প্রভাব পড়ে তাহলে কিন্তু 3 থেকে 4 ফুট পানি কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পাবে। এবং এই পানি যদি বৃদ্ধি পায় তাহলে উপকূলীয় অঞ্চল, বিশেষ করে পিরোজপুর জেলার মঠবাড়ি, ইন্দুরকানীর এবং পিরোজপুর সদরের বেশ কিন্তু এলাকা কিন্তু প্লাবিত হবে এই পানির কারণে। এবং আমি বলে রাখি যে নদীর পাড়ে প্রচুর পরিমাণে কিন্তু পানি বৃদ্ধি ইতিমধ্যে সকাল থেকে পাওয়া শুরু করেছে এবং দমকা বাতাস থেমে থেমে বৃষ্টি পড়ছে। তবে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে রেমাল আঘাত হানার আগেই হচ্ছে যে পিরোজপুরের 561টি আশ্রয় কিন্তু ইতিমধ্যে প্রস্তুত আছে, এবং প্রশাসন থেকে মাইকিং থেকে শুরু করে বিভিন্ন তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে যেন মানুষ তাদের নিরাপদ স্থানে আশ্রয় কিন্তু হিসেবে চলে আসে। এবং আমি একটি বিষয় বলে রাখি যে পিরোজপুরের যে রেসিডেন্ট সোসাইটি আছে এবং সিপিবির যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই কিন্তু প্রচারণা এবং সচেতনতা বৃদ্ধির জন্য অলরেডি কিন্তু মাঠে নেমে পড়েছেন বলে তারা জানিয়েছেন। এবং পিরোজপুরের যে জলস্রোতের যে ভয়টা পিরোজপুরবাসী পাচ্ছে তার কারণ হচ্ছে যে পিরোজপুরের ইন্দুরকানী এলাকার এবং মঠবাড়ি এলাকার, বিশেষ করে খাতাছিড়া, সাপলেজা, আমনাগাছিয়া এবং মাঝের চর এলাকা, এছাড়া ইন্দুরকানীর হচ্ছে সাউথখালী, চগরা এবং চর প্রত্যাশী, এইসব এলাকায় বলেশ্বর নদীর মোহনাগুলোনে বেশ বাঁধে কিন্তু ঝুঁকিপূর্ণ আছে। এবং পানি উন্নয়ন বোর্ড থেকেও জানানো হয়েছে 5 থেকে 6টি পয়েন্ট কিন্তু একটু বিপজ্জনক অবস্থায় আছে, যেখান থেকে পানি জলস্রোত যদি তৈরি হয় এবং 4 থেকে 5 ফুট যদি পানি বৃদ্ধি পায় কিন্তু তাহলে কিন্তু মানসিক প্রচুর পরিমাণে সমস্যা এবং ক্ষতি সাধন হতে পারে। তবে আরেকটি বিষয় ভালোর দিকে বলে রাখি যে বর্তমান সময় হচ্ছে যে সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে পিরোজপুর অঞ্চলের যে প্রায় 5000 জেলে কিন্তু তারা কিন্তু সমুদ্রে নাই, তারা কিন্তু ইতিমধ্যে পাড়ে অবস্থান করছে এবং তাদের নৌযানগুলোরও পাড়ে অবস্থান করার কারণে যদি এই জেলেদের যে ক্ষতির সংখ্যাটা এটা অনেকটাই কম। তবে মৌসুম অফিস থেকে জানানো হয়েছে যে জেলা মৎস্য জানিয়েছেন যদি কেউ গোপনেও যদি মাছ ধরা থেকে থাকে, মৎস্যজীবীদের সাথে কথা বলেছে, যদি কেউ গোপনে যে সমুদ্রে যেয়ে থাকে এবং নদীতেও যারা মাছ ধরার চেষ্টা করছে তাদের জন্য নিরাপদ স্থানে ইতিমধ্যে কিন্তু ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। আর আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে পুলিশ প্রশাসন বলছে যে মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে অনেকটা
ভয় পায়, কেননা তারা জানায় যে যদি আশ্রয় কেন্দ্রে যায় তখন তাদের বাড়ির নিরাপত্তাহীনতা পড়তে পারে এবং মালামাল অনেক সময় দেখা যায় যে চুরি হয়ে থাকে এবং খোয়া যেয়ে থাকে। তাই এই কারণে পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার পর ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু পুলিশের তাদের টহল টিম কাজ করবে এবং মানুষের সার্বিক সহযোগিতার জন্য তারা চেষ্টা করবে এবং আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে আনসারের সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যেন যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করবেন তারা যেন অবশ্যই নিরাপত্তা দেওয়া যায় এবং তাদের সাধারণ মানুষের সহযোগিতা যেন তারা করতে পারে। আরেকটি বিষয় বলে রাখি যে দুর্যোগ পরবর্তী রিমাল যদি আঘাত আনে তার পরবর্তী সময় কিন্তু সহযোগিতা কোনো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে 1350 প্যাকেট শুকনো খাবার রেডি করে রাখা হয়েছে এবং জেলা প্রশাসক জানিয়েছে যে তার আওতাধীন প্রায় 6,10,000 টাকা কিন্তু ইতিমধ্যে তার হাতে আছে এবং 611 মেট্রিক টন চাল কিন্তু তার হাতে আছে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানিয়েছেন যে এই পানি বিশুদ্ধ করার জন্য যে আশ্রয় কেন্দ্র অনেক জায়গায় পানির ব্যবস্থা নাই, সেখানে পানি বিশুদ্ধ করার জন্য কিন্তু ইতিমধ্যে 2,63,000 ট্যাবলেট কিন্তু তাদের হাতে মজুদ আছে এবং দিনাজপুরের সিভিলসের জন্য তিনি জানিয়েছেন যে রেমাল মোকাবেলা করার জন্য মানুষের সহযোগিতা করার জন্য রেমাল পরবর্তী সহযোগিতা করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা 65টি টিম কিন্তু ইতিমধ্যে তারা প্রস্তুত রেখেছে যে কোনো সমস্যা সমাধান যেন করা হয়ে থাকে এবং মাইকিং সহ বিভিন্ন এলাকায় উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদে নেওয়ার জন্য কিন্তু রাত থেকেই ইতিমধ্যে প্রশাসন কাজ করছে এবং প্রশাসন থেকে বলা হয়েছে যে মানুষ যেন নিরাপদে থাকে এবং রেমাল দিকটা আস্তে আস্তে অনেকটাই শক্ত অবস্থানে নিয়ে আসছে কিন্তু রেমাল, কেননা আকাশটা মেঘলা হচ্ছে এবং বাতাসের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে এবং এর সাথে যদি বৃষ্টি শুরু হয় তখন মানুষের অনেকটাই আতঙ্কিত হবে। তাই দিন থাকতেই মানুষ যেন তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং আশ্রয় কেন্দ্রে উপস্থিত থাকে এবং প্রশাসন থেকে জানিয়েছেন আশ্রয় কেন্দ্রে খাবার সহ শুরু করে শিশু খাদ্য এবং এমনকি গোখাদ্যের ব্যবস্থা প্রশাসন থেকে করা হবে। তাই মানুষের জান ও মাল নিরাপত্তার জন্য অবশ্যই সকলকে সংকটের সাথে সাথে এবং পরিস্থিতি খারাপের সাথে সাথে কিন্তু আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসন থেকে বারবার অনুরোধ করা হচ্ছে। এই ছিল আমার কাছে রেমালের সর্বশেষ পিরোজপুরের অবস্থা। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পিরোজপুর থেকে ঘূর্ণিঝড় রিমালের সম্পর্কে প্রস্তুতি নিয়ে সর্বশেষ খবরাখবর। প্রতারণার আরেক নাম নর্থ সাউথ গ্রুপ। হাউজিং ব্যবসার নামে চলছে সাধারণ মানুষের কৃষি জমি দখলের মহোৎসব। সাইনবোর্ডের জন্য জমি ভাড়া নিয়েই অবৈধভাবে বালু ভরাট করে তৈরি করা হচ্ছে প্লট। এভাবেই ঢাকার চারপাশে 3টি আবাসন প্রকল্প গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি। নিজেদের জমি ফেরত পেতে প্রতিবাদ করতে গেলেই নেমে আসে নির্মম নির্যাতন। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। হাউজিং ব্যবসার নামে দখল আর প্রতারণার বিশাল ফাঁদ পেতেছে নর্থ সাউথ গ্রুপ। কোনো কিছু তোয়াক্কা না করে মাইলের পর মাইল কৃষি জমি দখল করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এটা তো আপনার টার্গেট তো 3,500 বিঘা। 3 ফসলি জমি দখল করে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের পাটাভোগ এলাকায় গড়ে তোলা হয়েছে স্কয়ার সিটি নামে আবাসন প্রকল্প। কৃষি জমি আর জলাশয় দখল করে সাইনবোর্ডের ব্যবসা করছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দিয়েছে স্কয়ার সিটি। করা হয়েছে বিশাল আয়তনের এলাকা, যেটি বলা হচ্ছে 5 থেকে 6টি গ্রাম দখল করে এই বালু ভরাটের কর্মযজ্ঞ চালাবে এই ভূমিদস্যুরা। দখলের জন্য গড়ে তোলা হয়েছে বিশেষ বাহিনী। প্রশাসনের ভয়, তারপর নেতা বেতা আইন না, ঠিক আছে না, গোলাগুলি আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন আইয়ে আবার মনে করেন আধা ঘন্টা 3 ঘন্টা হরা হ্যাঁ এই অবস্থা। টাকার কাছে সব কিছু। স্থানীয় বাড়িগাঁও, বেজগাঁও, বাসাইল ভোগ, হোগলগাঁও এবং নাগরভাগ মৌজার বেশিরভাগ জমিতে ভাড়া সাইনবোর্ড বসিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণা। সাইনবোর্ড গিলে কিছু ভাড়া, কিন্তু জায়গা তো একটা জায়গায় ঢুকছে এরা, বেশিরভাগই ভাড়া। আর এই নিয়ে নর্থ সাউথ গ্রুপের বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে বলছিল তুমি এটা তোমার কে বলছে এটা কেন লাগাইলে আমার জায়গায়, এটা আমাকে একটু জ্ঞান হয়েছিল, পরে পরে উঠালেছে হাতাহাতি হয়ে বুঝছেন। আগে ওই ছোট ব্রিজ ওখানে কারছিল, জমিনালারা উড়াই দিছে। দেশ টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন স্কয়ার সিটির বাহিনী প্রধান অনিক ইসলাম। নিউজ বন্ধে দেন টাকা লেনদেনের অনৈতিক প্রস্তাব, আর এতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হন তিনি।
আমাকে অন্য সাংবাদিক মনে করলে কষ্ট পাবো। খাম সবাই দিয়ে হয় না বাস। আচ্ছা ঠিক আছে, তাহলে নিউজ করে দেন। শুধু তাই নয়, নর্থ সাউথ গ্রুপ দখলে নিয়েছে টঙ্গীর প্রুবাইল শিমুলিয়া এলাকার কৃষি জমি আর খালবিল। সেখানকার প্রকল্পের নাম দেওয়া হয়েছে নর্থ সাউথ ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানেও রয়েছে অভিযোগের পাহাড়। সাপোর্টের বাইনা যে যেটা কয় এটা করে লইয়া যায়, তো লইয়া গেলে মনে করেন এ পর্যন্ত শেষ, এরপরে টাকা পাতে না, দলিল আর করে না। আমি দোকানদার, তো এনে চিহ্নিত হয়ে যাও। আমি চাই না যে আমার কোনো চিহ্নিত হোক। এসব দখলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন। জমি গেলে জমি পাবো, টাকা গেলে টাকা পাবো, আমার জানের একটা ক্ষয় করতে হলে ঠিক আছে আমি কিছু পাবো। এনে ওপেনলি গোলাগুলি হয়েছে এই পর্যন্ত, ঠিক আছে, একবার না 2, 4, 5, 7 বার ঠিক আছে গোলাগুলি হয়েছে। কৃষিজমি রক্ষায় অবৈধ এবং তথাকথিত হাউজিং বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই আশা স্থানীয়দের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। খুলনার মূর্তিমান আতঙ্ক শিমুল ভূঁইয়া। 15-20 বছরে কেউ তার চেহারা না দেখলেও ভয়ে মুখ খোলেন না কেউই। শিমুলের ভাই ও স্ত্রী হত্যার মামলার আসামি হলেও তৎকালীন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্রের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগ বনে যান তার ভাই শিপলু ভূঁইয়া। আর সরকারি দলের মদদেই 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন তার স্ত্রী মুক্তা। খুলনা থেকে নূর ইসলাম রকির প্রতিবেদন, জানাচ্ছেন দীপাশ্রী বড়ুয়া। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার সৈয়দ আমানুল্লাহ খুলনার ফুলতলা এলাকার বাসিন্দা। এলাকায় সবাই তাকে শিমুল ভূঁইয়া নামে চেনেন। গত 15 থেকে 20 বছরে এলাকার মানুষ তার চেহারা দেখেননি, তবে তার ইশারাতেই চলে সবকিছু। তাকে নিয়ে এখনো কথা বলতে ভয় পান স্থানীয়রা। আমি শিমুল ভাইকে কোনোদিন দেখিনি, ওনার বাসায় কোনো কথা বলার মধ্যে আমার 1991 সালে খুলনার ডুমুরিয়ায় ইমরান গাজী হত্যার পর 1997 সালে শিমুল ভূঁইয়া ছিলেন কারাগারে। 1998 সালে 18 আগস্ট ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দামোদর ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেমকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনায় তার ভাই শিপলু ভূঁইয়াকেও আসামি করা হয়। 1999 সালের 20 মে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে গণেশকে জবাই করে হত্যার ঘটনায় ফের আলোচনায় আসে তার নাম। খুলনা অঞ্চলের বিভিন্ন হত্যা মামলার আসামি 2000 সালে 25 মে তিনি যশোর এলাকায় পুলিশের কাছে আটক হন। এরপর জামিন পান 2013 সালের 15 জুলাই। বিভিন্ন হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া জামিনে মুক্তি পান 2014 সালে। একই বছরের নভেম্বরে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্রের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন শিমুল ভূঁইয়ার ভাই শিপলু ভূঁইয়া। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয় গণমাধ্যমে। বর্তমান মন্ত্রী নারায়ণ চন্দ্রের সাথে সম্পর্কের কথা স্বীকারও করেন দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া। কিন্তু তার লোকজনের খারাপ ধারণা এই গ্রুপিং এর কারণে, কিন্তু সে আমার সম্বন্ধে খারাপ ধারণা আমার মনে হয় না। খুলনার ফুলতলা এলাকার ত্রাস ও কয়েক হালে হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তাও ছিলেন হত্যা মামলার আসামি। কিন্তু সরকারি দল ও প্রভাবশালীদের মদতে 2022 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। জেলা পরিষদের 15টি পদের মধ্যে 14টিতেই 4 থেকে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও একমাত্র মুক্তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলেন না। 2022 সালে 17 অক্টোবর শিমুল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন মুক্তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলটিও বন্ধ। তবে পারিবারিক একটি সূত্র জানিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় রাজধানীতে চিকিৎসারত রয়েছেন। মুক্তার সাথে সংসদ সদস্য হত্যার ঘটনায় আটক তানভীর ভূঁইয়াকে সবসময় দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। আজই ফিরছে কলকাতার পুলিশ দলটি, জানালেন ডিবি প্রধান হারুনুর রশিদ। জাতীয় নির্বাচনের আগেও এমপি আনারকে হত্যার পরিকল্পনা ছিল এমন তথ্য পেয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও অস্পষ্ট বলেও জানান ডিবি প্রধান। বিস্তারিত সাদাত নিশাদের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বেশ কয়েকদিন পার হলেও এখনও উদ্ধার সম্ভব হয়নি তার মরদেহ। এদিকে এই ঘটনায় জোর তদন্ত চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের পুলিশ।
ঘটনার তদন্তে কলকাতার 4 সদস্যের টিম তদন্ত শেষে আজই ভারত চলে যাওয়ার কথা জানান ডিবি প্রধান। আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে আব্দুল আহাদ এবং সাইদুর রহমান সহ 3 সদস্যের একটি ডিবি তদন্ত দল কলকাতার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান হারুন রশিদ। আমাদেরকে বলেছে যে আমাদের জন্য 3-4 সদস্য টিম আমরা যেন যাই, সেই প্রেক্ষিতে একটা জিও হয়েছে। আমরা মনে করি যে আমাদের একটা টিম যেখানে কাজ করছে, কলকাতার একটা টিম কাজ করছে যারা 4 সদস্যের, তাদের কাজও এখনও শেষ হয় নাই। তারা আবার আজকে 2টা থেকে আবার আসবে। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্য একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। আনোয়ার হত্যায় মূল মাস্টারমাইন্ড শাহিনের নেতৃত্বে 2টি দল কাজ করেছে বলে জানান ডিবি প্রধান। তার লোকেশনটা এখানে কখনোই ছিল না, অত দূরে ছিল। এই জন্য এখানে যেহেতু লোকেশন তার এখানে না, লোকের অনেক দূরে, মানুষ খুঁজলে তো লোকেশন অনুযায়ী খুঁজবে। তখন এখানে তারা উচ্চা ছিল যে 2 দিন রাখবে, রেখে সেখানে তাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা। এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। হত্যাকাণ্ডের মোটিভ কি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, পূর্বশত্রুতার জেরে আর্থিক লেনদেন সংক্রান্ত কিংবা রাজনৈতিক বিষয়ও থাকতে পারে, তবে এসব বিষয় জানতে তদন্ত চলছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় ভেড়ামারায় চাঁদা দিতে অস্বীকার করায় গার্মেন্টস ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বন্ধ করে দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দিলেও এখনও মামলা নেয়নি পুলিশ। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী ও তার পরিবার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 23 মে রাত 10:30 কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গার্মেন্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দোকান বন্ধ করে যাচ্ছিলেন বাড়ির দিকে। হঠাৎই যুবলীগ নেতা সাজিদুর রহমান শান্টু ও তার সহযোগীরা হামলা করে ব্যবসায়ী রফিকুলের ওপর। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে 30 মিনিট ধরে করা হয় বেধড়ক মারধর, ভেঙে দেওয়া হয় হাত ও পা। আমরা এখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও তার অবস্থার উন্নতি না হওয়ার জন্য এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাড় ভাঙা থাকার জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছি। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, চাঁদা না দেওয়ার কারণেই তার উপর করা হয়েছে এমন হামলা। পুলিশ মামলা না নেওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আমাকে যেন সম্পূর্ণ নিরাপত্তা দেয়। আমি সন্ত্রাসের খুব দ্রুত বিচার চাই, নাহলে আমাকে মারি ফেলে দিবি। আর আব্বুর কাছে হাত পা ভাঙি দিছে একবার, আর আমাকে চূড়ান্ত মারছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। এসে সন্ত্রাসীরা যে টাকা চাই না দেওয়ার কারণে তাকে মারধর করে। আর এই যুবলীগ নেতার ক্ষমতার দাপটের কাছে অসহায় এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, যুবলীগ নেতা শান্টুর অত্যাচারে অতিষ্ঠ তারাও। যে ওনাকে মারছে ঠেকাতে যায়, আমাদের সহকারেও মারে। জিম্মির মতো অবস্থা, বাক স্বাধীনতা নাই, এবং ন্যায় বিচার, সুষ্ঠু বিচার আমরা চাই। সিসি ক্যামেরার ফুটেজে ব্যবসায়ী রফিকুলের ওপর হামলার সত্যতা মিললেও ওই যুবলীগ নেতার দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা একদম মিথ্যা ভাই, কারণ আমি ওনার কাছে কেন চাঁদা যাব ভাই? হাত পা ভেঙে, এটা মিথ্যা কথা। হাত পা কেন ভেঙে দেবো আমরা ভাই? এখন এটা কি ভাই, এটা কোথায় কে মারছে আমরা তো জানি না ভাই। এদিকে হামলার 3 দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ। যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা নিতে করছেন গড়িমসি। বলছেন বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। তারা রোগী নিয়ে চিকিৎসা কাজে ব্যস্ত, তাদেরকে অবগত করানো হয়েছে। তারা চিকিৎসা কার্যক্রম শেষ করে এসে তারা এজাহার দায়ের করবে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর যুবলীগ নেতার এমন হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দ্রুত ওই যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো থাকছে। বরিশালে বিলাসবহুল লঞ্চে চলা অসামাজিক কার্যক্রম, ঘণ্টাভিত্তিক ভাড়া নেয় তরুণ তরুণীরা। কার্যকলাপ বন্ধে তৎপর পুলিশ। ঊর্ধ্বমূল্যের বাজারে এবারে দাম বাড়ছে মশলা জাতীয় পণ্যের। বিক্রেতারা বলছেন, কোরবানির ঈদকে সামনে রেখেই দাম বাড়ানো হচ্ছে বিভিন্ন মশলার। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। বাজারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলেছে। এর মাঝে শাকসবজির মতো পচনশীল পণ্যগুলোর দাম ওঠানামা করলেও মশলার দাম আবারও বাড়তির দিকে। কোরবানির ঈদকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। মশলার দাম বলতে আপনার
এলাচের দামটা অতিরিক্ত বাড়তি। হ্যাঁ, এলাচ আগে যে এলাচ আমরা 2400-2500 টাকা নিতাম একবার ভালো এলাচ, ওই এলাচের পাইকারি মার্কেটে আপনার 3500 টাকার উপরে। জিরা ছিল তো আগে 1000 টাকা, মাঝে আপনার 600-550 টাকা হয়েছে, কিন্তু ওই দামটা কিন্তু বেশি দিন ছিল না। হাইস্ট গেলে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ছিল, এরপর আবার বাইরে গেছে। তো এটা ভাড়ার এইগুলো কীভাবে কেন বাড়তেছে আমরা এটা বুঝতেছি না। বাড়তে এখন আদার দাম একটু বাড়তি, আর রসুনের দাম একটু বাড়তেছে আস্তে আস্তে, কারণ সামনে ঈদ আসছে তো সেই জন্য একটু বাড়তি। মাংসের বাজারে গরু এবং খাসির মাংস আগের জায়গায় স্থির থাকলেও ব্রয়লার মুরগি ও দেশি মুরগি রয়েছে ওঠানামার মাঝে। মুরগির দাম আগের চেয়ে গত 15 দিনের আগের থেকে এখন বর্তমানে পার কেজিতে 20 টাকা 25 টাকা কমছে। ব্রয়লারটা প্রায় কেজিতে আগে ছিল তো আপনার 260-70, এখন আপনার 210-200 চলতেছে। আগে তো 30 টাকা ছিল, এখন আস্তে আস্তে বাড়তে 50 টাকা হয়ে গেছে ডজন। সাদাটা 50, এটা 40। সবজির বাজার ঘুরে দেখা যায় বাড়তির দিকে রয়েছে মোটামুটি সকল ধরনের সবজি। টমেটো, গাজর, তারপরে বেগুনের দাম মোটামুটি বাড়তি, কাঁকরোল বাড়তি, ধনিয়া পাতার দাম বাড়তি, এইগুলোই। বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে বিপদে পড়েছেন সাধারণ মানুষ। টান পড়েছে তাদের দৈনিক পুষ্টি চাহিদায়। প্রত্যেকটা জিনিসের শাক সবজি, ডিম, মাছ, মাংস প্রত্যেকটাতে বাড়তি দাম এখন। মানুষের বেঁচে থাকার যে মূল নিয়ামক খাদ্য, প্রতিদিন বাড়ছে তার দাম। লাগামহীন বাজারে এমন ঊর্ধ্বমূল্যের ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মধ্য ও নিম্ন মধ্যবিত্ত মানুষের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজার অনেকটাই লাগামহীন। সপ্তাহ ব্যবধানে দেশের বেশিরভাগ জেলায় বেড়েছে সবজি, মাছ, মাংস থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের দাম। এতে বাজারে গিয়ে চরম বিপাকে পড়ছেন ভোক্তারা। তারা বলছেন সরকারের নজরদারির অভাবে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে দিবাশ্রী বড়ুয়া, ডেস্ক রিপোর্ট। ক্রমাগত বাড়তে থাকা নিত্যপণ্যের দামে কোনো সুখবর নেই ভোক্তাদের জন্য। শনিবার দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবজি, মাছ, মাংস থেকে শুরু করে ঊর্ধ্বমুখী মশলা জাতীয় পণ্যের দরও। চট্টগ্রামের বাজার সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। কাঁচামরিচ সপ্তাহ ব্যবধানে 70 থেকে 80 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। মানভেদে পেঁয়াজের কেজি 70 থেকে 80 টাকা, কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা। মাংসের বাজার ঘুরে দেখা যায় গরুর কেজি 750 থেকে 800 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা পর্যন্ত। আমরা যারা পারতেছি কিনতেছি, যারা পারতেছি না কিনতেছি না, সেরকম আর কি, তবে রিজনেবল না। বাজারে বর্তমান যে পরিস্থিতি, সরবরাহ কম, যে কারণে মাছের দাম অনেক অত্যাধিক। সবজি অতি মাত্রা, কি বলেন, করলা 80 টাকা, বেগুন 80 টাকা, তারপরে কি বলি আপনাকে পটল 80 টাকা, আলু 50 থেকে 60 টাকা। তাহলে আপনি কি সস্তা পাচ্ছেন? কিছু না। এদিন সরবরাহ কমের অজুহাতে মুন্সিগঞ্জের বাজারে কেজিতে 50 টাকা বেড়ে রুই মাছ বিক্রি হয় 400 টাকা, আর কাতলের কেজি 450। 1 কেজি ওজনের ইলিশ কিনতে ভোক্তাকে খরচ করতে হয় 1500 টাকা। প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় হিমশিম অবস্থা ভোক্তাদের। নদীর মাছটা দাম একটু বেশি হলেও মাছটা খাওয়াই ভালো, কিন্তু মাছ পাওয়া যাইতেছে না। অন্য যে কোনো সময়ের তুলনায় মাছের দাম তুলনামূলকভাবে বেশি। রাজবাড়ীতে কাঁচা মরিচের পাশাপাশি দাম বেড়েছে আলু, রসুন, পেঁয়াজ ও আদার। তবে কিছুটা কমেছে পটল, ভেন্ডি, ধুন্দুল ও বিভিন্ন প্রকার শাকের। বাজারের যে পরিস্থিতি ছিল, এই চলতি সপ্তাহে কিন্তু বাজারের পরিস্থিতি ভিন্ন। কাঁচা মরিচের দাম বেশি, তারপর আপনার হলো পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি। অনেক জিনিসের দাম খুবই কম, যেগুলা মনে করেন উস্তে, পটল, দুধেল, ভেন্ডি, এগুলা খুবই কম। এদিকে সুনামগঞ্জে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এতে বাজারে এসে বেকায়দায় পড়ছেন ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন স্থানীয়ভাবে উৎপাদন কম হওয়ায় অন্য জেলা থেকে সবজি আনতে গিয়ে পরিবহন খরচে বাড়ছে দাম। ফুলকপি, কাঁচামরিচ, ধনিয়াপাতা, লেবু, গাজর সবকিছু দামে বেশি। সবজি তো বর্তমানে দাম একটু বেশি, কারণ এখন তো সবজির সময় না। সাধারণ ভোক্তাদের দাবি অসহনীয় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে বাড়াতে হবে নজরদারি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনের বেলা কেবিন ভাড়া নিয়ে চলে অসামাজিক কার্যকলাপ। উঠতি তরুণ তরুণীদের কাছে ঘণ্টা ভিত্তিক ভাড়া দেওয়া হয় বিলাসবহুল লঞ্চের কক্ষ। বরিশাল নদী বন্দরে এমন দৃশ্য ধরা পড়ল দেশ টিভির ক্যামেরায়। চলতি বছরে এই ধরনের কার্যকলাপে লিপ্ত একাধিক ব্যক্তিকে আইনের আওতায় আনা হলেও টানা যায়নি লাগাম। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট।
ঢাকাগামী বিলাসবহুল লঞ্চগুলো রাতে যাত্রী পরিবহন করলেও দিনে নোঙর করা অবস্থায় ভাড়া দেওয়া হয় কেবিন কক্ষ। এসব কেবিন ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় উঠতি বয়সের তরুণরা। এ সংবাদের ভিত্তিতে অনুসন্ধানের নামে দেশ টিভি সকালে বরিশাল নদীবন্দরের টার্মিনালে পৌঁছালে মেলে তথ্যের সত্যতা। একান্ত সময় পার করতে লঞ্চে আসে এ কপোতি। গোপনে তাদের অনুসরণ করা হয়। নির্ধারিত কেবিন ভাড়া নিয়ে সেখানে চলে যান তারা। কিছুক্ষণ পর বদ্ধ কেবিনের দরজায় কড়া নাড়লে ভিতরে পাওয়া যায় প্রাণের অস্তিত্ব, কিন্তু ওপাশ থেকে পরিচয় পেয়ে দরজা আটকে রাখা হয়। দরজা খোলাতে ব্যর্থ হলে সহায়তা নেওয়া হয় লঞ্চ কর্তৃপক্ষের। তারা জানান, নিয়ম না থাকলেও শুধু পেটের দায়ে দিনের বেলা কেবিন ভাড়া দেন কেউ। পদ্মা সেতু হওয়ার আগে আমাদের খুব ভালো ছিল, কোম্পানি ভালো ছিল। পদ্মা সেতু হওয়ার পর থেকে একবারে লসে, আমাদেরও নাই, কোম্পানিরও নাই, আমাদেরও নাই, আমরা এইভাবেই আছি। বিআইডব্লিউটি থেকে এবং আরটিপির পুলিশ থেকে আছে নিষেধাজ্ঞা আছে। আমরা সাধারণত 3:30 4টা এরপরে ধরেন অ্যালাউ করি, তাও যদি কোনো ফ্যামিলি ব্যাগটা নিয়ে আসে এরকম একটা আমরা অ্যালাউ করি। ঢাকা যেতে 1,500 থেকে 2,000 টাকা কেবিন ভাড়া লাগলেও বিশেষ সময় কাটাতে ঘণ্টাভিত্তিক 300 থেকে 500 টাকায় পাওয়া যায় এসি বা নন এসি কেবিন। ওই 500 টাকা 1000 টাকা তো যেতে পারে। ছাত্র আছে, ছাত্রীও আছে, আবার এলাকার লোকও আছে, আবার মুরব্বীরা আছে। কেউ ঘন্টায় নিলে ঘন্টায় নেয়, কেউ আছে দিনের জন্য আর দিনে আবার বিকেলবেলা নাইমা যায়। এ ধরনের কার্যকলাপ বন্ধে তৎপরতার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আপনার কাছ থেকে আমি জানলাম, আমরা পদক্ষেপ গ্রহণ করব যেটা করতে না পারে। নোঙর করা লঞ্চে অসামাজিক কার্যকলাপে জড়িত অপরাধে চলতি বছরে এ পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। বগুড়ার গাবতলীতে রেশন ও ভিজিডির চাল আত্মসাৎ এবং টিসিবির কার্ড বিতরণে অনিয়ম অভিযোগ উঠেছে নারুয়া মালা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। নাগরিক সেবার জন্য তার দেখা পাচ্ছে না স্থানীয়রা। এসব ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের আসমা বেগম স্বামী সন্তানকে হারিয়ে দিন পার করছেন চরম অভাব অনটনে। এমন চরম অর্থাভাবেও পাননি সরকারি সহায়তার কার্ড। তারা আমাদের গ্রাম দিয়ে যায়, তাকে জিজ্ঞেস করি, কয় যে চাউলে আসে না। এখন অভিযোগ কর্ম হাসিনে দিচ্ছে, চেয়ারম্যান খাচ্ছে। এই কাঠের চাউলে একবার দিয়ে আর দেয়নি, কাকু 2 বার দিয়ে আর দেয়নি। শুধু আসমাই নয়, তালিকায় নাম থাকার পরও ভিজিডির চাল বঞ্চিত আরো অনেকেই। তাদের নামের চাল নিয়ে যাচ্ছে অন্য কেউ। রেশনের চাল ও টিসিবির কার্ড বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ। ইউনিয়নে 1045টি টিসিবি কার্ড থাকলেও তার নিয়ন্ত্রণ চেয়ারম্যান আব্দুল গফুরের হাতেই। নিজের পছন্দের লোকদেরই স্লিপ দেন টিসিবির পণ্যের। আমি অনলাইন করার পরে 2 বার চাউল পেয়েছি, তারপরে আর চাউল পাইনি। চেয়ারম্যানের কাছে গেছিলাম, চেয়ারম্যান কয় তোমার নাম নেই। চেয়ারম্যান হয়তো ওই টিসিবির কার্ড অন্য কাছে বিক্রি করে দিয়েছে। আর আমাকে একবারও চাল দেয়নি, কিন্তু আমার নামে আছে কার্ড। ইউপি চেয়ারম্যান গফুরের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের ফিরিস্তি আরো বড়। দরিদ্র মানুষদের বাদ দিয়ে 40 দিনের মাটি কাটা কর্মসূচিতেও নিজের ঘনিষ্ঠদেরই রাখেন তিনি। ইউপি সদস্যরা অতিষ্ঠ চেয়ারম্যানের এমন স্বেচ্ছাচারিতায়। অভিযোগ দেওয়া হয়েছে ইউএনএর দপ্তর এবং দুদকেও। যখন প্রদেশে 2 দিন বা 3 দিন মাটি কাটে, যখন নাম ডাকে তখন লোকমান নাম আগে ডাকে, আমি টাকা পাই না, চেয়ারম্যান টাকা সব করা থেকে দেয়। 7-8 জন লোকের নামের মধ্যে চেয়ারম্যান মাত্র 11 জন লোক দেয়, আর বাকি নামগুলো চেয়ারম্যান বাকি লোক না দিয়ে এই চেয়ারম্যান এই কার্ডগুলো বিক্রি করে দেয়। প্রজেক্ট সভাপতি করে, কিন্তু টাকা উঠানোর সময় কোনো সই স্বাক্ষর লাগে না। ওটা চেয়ারম্যান অফিসের সাথে হোক এবং যেভাবে হোক নকল সই করে হোক টাকাটা উঠায় নেয়। অভিযোগের বিষয়ে কথা বলতে পরিষদে গিয়েও দেখা মেলেনি চেয়ারম্যান আব্দুল গফুরের। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান তার বিরুদ্ধে চলছে রাজনৈতিক ষড়যন্ত্র। এই কার্ড কিন্তু ফুললি বিতরণ করে দেওয়া হয়েছে, ফুললি সবার কাছে বিতরণ করে দেওয়া হয়েছে মেম্বারদের হাতে। কারণ আমি তো প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই দিতে পারবো না, মেম্বারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, মেম্বাররা তাদের কাছে দিয়ে দিচ্ছে। তারা যদি বিক্রি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার কোনো সে নাই। তবে এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগ আসলে অবশ্যই সেটা আমাদের আমলে নিতে হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো তদন্ত বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। শিগগিরই চেয়ারম্যানের এসব স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সংবাদ সকাল আরো থাকছে। This is an unexpected victory. The worst, but they will be
হাতে ইউনাইটেডের। FA কাপের ফাইনালে ম্যান সিটিকে হারালো 2-1 গোলে। দ্রুতই চিকিৎসকদের প্রেসক্রিপশন অডিটে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রটোকল অনুযায়ী চিকিৎসকরা ওষুধ লিখছেন কিনা তা কঠোরভাবে মনিটরিং হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ ইকোনমিক ফোরামের এক সেমিনারে এ কথা বলেন তিনি। বিশেষজ্ঞরা অভিযোগ করেন ওষুধের মান বাড়ানোর চেয়ে মুনাফাতে ব্যস্ত কোম্পানিগুলো। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখার যৌক্তিকতা, ওষুধের আগ্রাসী মার্কেটিংয়ের কার্যকর নিয়ন্ত্রণ বিষয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। এ সময় বক্তারা বলেন, ওষুধের দামের 29% মার্কেটিংয়ে ব্যবহার করে কোম্পানিগুলো। টাকার অঙ্কে এই সংখ্যা 40,000 কোটি। প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখা হলে বাড়তি দামে লাগাম দেওয়া যাবে বলে বলছেন বক্তারা। আমরা এখন মেয়ের বিয়ের গিফট নেওয়া শুরু করছি, পিকনিকে খাই। আমি একদিন বললাম যে আমি খাইতে পারি ওষুধ কোম্পানির টাকা, আমার বউ বাচ্চা কেন খাবে? আমার বউ বাচ্চা কি ফকির? হাসপাতাল বা ফিজিশিয়ানকেও একটা ফাইন্যান্সিং মেকানিজমের তাকে যদি শেয়ার করতে হয় কস্টের, তখন সে ডেফিনেটলি সেই ড্রাগটাই দিবে যেটার কোয়ালিটি ভালো, কস্ট ইফেক্টিভ, ওভার প্রেসক্রিপশন কমে আসবে। তবে দেশের কোম্পানিগুলোর ওষুধের মান একই না হয় এখনই প্রেসক্রিপশনে জেনেরিক নাম লেখা ঝুঁকিপূর্ণ হতে পারে। এজন্য কোম্পানিগুলোর বায়ো ইকুইভ্যালেন্ট বাধ্যতামূলক করার দাবি জানান ওষুধ বিশেষজ্ঞরা। এই 100টা প্রোডাক্টের যদি বায়ো ইকুইভ্যালেন্ট স্টাডি টেস্ট করা থাকে, তখন আমরা বুঝতে পারবো এই 100টা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড সেম। Pharmaceutical industry like banking, lot of number of banks, like television channel, like private university and sometimes like medical colleges. ফার্মাসিউটিক্যাল প্রাইস এত বেশি হওয়ার কারণ ছিল মূলত দুটো। এক হচ্ছে অ্যাগ্রেসিভ ড্রাগ মার্কেটিং, আর একটা হচ্ছে ড্রাগ প্যাকেজিং এর ভিতর অনেক বেশি ইনভেস্ট করা। 1982 সালের ওষুধ নীতির পর দেশের কোম্পানিগুলো দ্রুত বৃদ্ধি পেলেও সে তুলনায় গবেষণা ও মান বাড়েনি বলে অভিযোগ বক্তাদের। সত্যি মানুষের রোগ সারানোর উপকরণে রূপান্তরিত হচ্ছে না, এটা একটা মুনাফার পণ্য হিসেবে অন্যান্য পণ্যের মতো উৎপাদিত হচ্ছে। আগ্রাসী মার্কেটিং নীতি ও কিছু চিকিৎসক অনৈতিক সুবিধা নিয়ে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ওষুধের নাম লেখার অভিযোগ দীর্ঘদিনের। এই অবস্থায় প্রেসক্রিপশন অডিটে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমি যদি কন্টিনিউয়াস আমার মাথায় থাকে যে আমার প্রেসক্রিপশনটাকে আমার রেগুলেটরি বডি যে কোনো সময় অডিট করতে পারে, এবং অডিট হলে আমার লাইসেন্সও চলে যেতে পারে ওভার প্রেসক্রিপশনের জন্য বা আন্ডার প্রেসক্রিপশনের জন্য। এটা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। আমার মনে হয় যে সিএমই নিয়েও কাজ করছে, মেডিকেল এডুকেশন, এই পুরো জিনিসগুলি আমরা দেখছি। ওষুধের মান নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বক্তাদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যুক্তরাজ্যে নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রচারণা। ভোটার টানতে দুই প্রধান দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টির নেতারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, যেখানে আছে ফিলিস্তিন ইস্যুও। বিরোধী দলীয় নেতা স্টারমার বিজয়ী হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এসব প্রতিশ্রুতিতে না ভুলে নতুন নেতৃত্ব চান ভোটাররা। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। হাতে রয়েছে আর মাত্র কয়েক সপ্তাহ, এরপর হবেই ভোটাভুটি, আর এতেই নির্ধারণ হবে কে বসছে যুক্তরাজ্যের ক্ষমতায়। জাতীয় নির্বাচন ঘিরে ইতিমধ্যে প্রচারণায় নেমেছেন রাজনীতিকরা। ভোটার টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গেল সপ্তাহে এক ভাষণে যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার আকস্মিক ঘোষণায় হতভম্ব হয়ে পড়েন সবাই। সুনাকের ঘোষণা অনুযায়ী আগামী 4 জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর থেকেই ভোটের জন্য মাঠ চষে বেড়াচ্ছে রাজনীতিকরা। নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া ভাষণেও নিজ দলের গুণগান করে পরোক্ষভাবে ভোট চেয়েছেন সুনাক। প্রচারণায় ফিলিস্তিন ইস্যু টেনেছেন লেবার পার্টির নেতা কের স্টারমার। বিজয়ী হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও কথা জানান এই ব্রিটিশ রাজনীতিক। এদিকে স্কটল্যান্ডে এক নির্বাচনী প্রচারণায় যে দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে নিজ দলের উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। স্কটল্যান্ড থেকে আমি একটি সরকার গঠন করতে চাই, যেটি হবে লেবার গভর্নমেন্ট। শুধুমাত্র লেবার পার্টি চলমান বিশৃঙ্খলা ও বিভক্তি দূর করতে পারে। গত 17 বছরের ইতিহাস পরিবর্তন করতে চাই আমরা। এজন্য আপনাদের পাশে চাই। পরিবর্তনের জন্য এই ভোট প্রয়োজন। সুনাক ও স্টারের মতো অন্যরাও দিচ্ছেন প্রতিশ্রুতি, দেখাচ্ছেন আশা। তবে তা আমলে নিতে নারাজ ভোটাররা। নতুন নেতৃত্বের আশায় আছেন তারা।
fed up with UK politics. যুক্তরাজ্যের রাজনীতি নিয়ে আমি বিরক্ত। আমার মতে দুই প্রধান রাজনৈতিক দলই একই অবস্থায় রয়েছে। দেশের কোনো উন্নতি হচ্ছে না। দুই রাজনৈতিক দলের প্রধান দুজনের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমাদের নতুন নেতৃত্ব প্রয়োজন। যে নতুন পরিকল্পনা নিয়ে আসবে আমি এতেই বিশ্বাস করি। আমি পরিবর্তন চাচ্ছি, ক্ষমতায় নতুন কেউ আসুক। দীর্ঘদিন ধরে টালমাটাল যুক্তরাজ্যের অর্থনীতি, ব্যাপক হারে বেড়েছে জীবনযাপন ব্যয়। অর্থনীতির সঙ্গে সঙ্গে দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির অবস্থাও শোচনীয়। ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে দলটি। বিভিন্ন জরিপে জনপ্রিয়তায় ভাটা স্পষ্ট হচ্ছে। গণহারে পদত্যাগ করছেন আইন প্রণেতারা। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ৪ জুলাই। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ভারতের 18তম লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ৫টায়। এই দফায় ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট হলেও বাড়তি নজর ছিল দিল্লি ও পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি ভোটে এগিয়েও ছিল পশ্চিমবঙ্গ। রাজ্যটিতে প্রায় ৭৮% ভোট পড়েছে। প্রায় ৫২% ভোট পড়েছে উত্তরপ্রদেশে, যা এই দফায় সবচেয়ে কম। বিস্তারিত থাকছে রাহান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। পশ্চিমবঙ্গে ভোট মানে উত্তেজনা আর সংঘর্ষ। লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় এসে তেমন চিত্রই দেখা গেল পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে। শনিবার সকালে তৃণমূল ও বিজেপির সমর্থকদের বিক্ষিপ্ত সংঘর্ষে শুরু হয় ভোট গ্রহণ। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তোপের মুখে পড়েন কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাকে ঘিরে চোর ও বিজেপি হটাও স্লোগান দেন তৃণমূল সমর্থকরা। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে বাড়ে ভোটার উপস্থিতি। ৬ষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৮টি আসনে ভোট। এর মধ্যে বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া, যেখানে লড়ছেন টালিউড অভিনেতা দেব হিরণ, জুন মালিয়ার মতো এক ঝাঁক তারকা প্রার্থী। ৬ষ্ঠ দফায় দিল্লির ভোট কেন্দ্রে যাওয়ার আগে মা সোনিয়া গান্ধীর সঙ্গে সেলফি তোলেন রাহুল গান্ধী। তাদের এই মুহূর্তটি এখন নেট দুনিয়ায়। আর দিল্লিতে ভোট দিতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে। এদিকে সকালেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের ভোটাধিকার প্রয়োগের সময় সাংবাদিকদের ক্যামেরাবন্দী হন। দিল্লিতে সকালেই ভোট দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। देश के लिए एक बहुत बड़ा निर्णय का समय है और मुझे पूरा विश्वास है कि देश जो है, दिल्ली के वोटर भी विकसित भारत और मोदी सरकार को एक बार और ভোট দেंगे। এদিকে ৬ষ্ঠ দফায় ভোটের লড়াইয়ে রয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অনন্তনাগ রাজৌরিতে পিডিপির এই নেত্রী ভোট দিতে গিয়ে পড়েন বিড়ম্বনায়। দলীয় কর্মী ও এজেন্টদের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ধর্নায় বসেন মেহবুবা। এ নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। हर जगह हमारे लोग बंद है और जहां लोगों को बंद नहीं करते हैं वहां मशीनें बंद की गई हैं। লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় ৬ রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোট। এর মধ্যে উত্তরপ্রদেশে ১৪, হরিয়ানায় ১০, বিহার ও পশ্চিমবঙ্গে ৮, উড়িষ্যায় ৬, ঝাড়খণ্ডে ৪ এবং কেন্দ্রশাসিত দিল্লিতে ৭ ও জম্মু কাশ্মীরে ১টি আসনে ভোট। ৬ষ্ঠ দফার মধ্য দিয়ে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ৪৮৬ আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। শেষ দফায় আগামী ১ জুন ভোট হবে ৫৭ সংসদীয় আসনে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের গুজরাটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। দেশটির স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে গুজরাটের রাজকোটের টিআরপি গেমিং জোনে আগুন লাগে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আগুন লাগার সময় গেমিং জোনের ভেতরে অনেকজন ছিল। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে আটকা পড়েন। এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।